দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে না পারার শঙ্কা, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। যমুনায় সাক্ষাৎ শেষে জানালেন নাহিদ ইসলাম। ৬ জেলার সীমান্ত দিয়ে অন্তত ১০৫ জনকে পুশিন ভারতের, হাজারো বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় জানালো দিল্লি। এবং বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আকুতি, অনেকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত, উঠছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে জানান, প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। নাহিদ জানান, প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের পর তাকে আনা হয়েছিল, যদি তিনি কাজ করতে না পারেন তাহলে দেশের পরিবর্তন সংস্কার হবে না। ডক্টর ইউনূস বলেন, আন্দোলনের মাধ্যমে তাকে জিম্মি করা হচ্ছে। যদি রাজনৈতিক দলগুলো একটা কমন জায়গায় না পৌঁছাতে পারে তাহলে তিনি কাজ করতে পারবেন না। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির আহ্বায়ক। সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন বাড়ছেই। বৃহস্পতিবার দেশের ৬ জেলার সীমান্ত দিয়ে অন্তত ১০৫ জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ৫২ জন, লালমনিরহাটের গাটিয়ার ভিটা দিয়ে ২০ জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ এবং মৌলভীবাজারের কুলাউড়া দিয়ে ৭ জন এবং খাগড়াছড়ি দিয়ে ৫ জনকে পুশিন করা হয়েছে। এতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ফেনী, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন, কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ১৫ জন, মোট ৫২ জন বাংলাদেশিকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। কুমিল্লা অঞ্চল দিয়ে পুশিন করা ১৩ জনের সবাই কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার বাসিন্দা ও ৩ পরিবারের সদস্য। কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এ খবর নিশ্চিত করেন। বিজিবি কর্তৃক আমাদের জানানো হয়েছে যে ১৩ জন নাগরিককে পুশিন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। তথ্য যাচাই বাছাই অন্তে আমরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থায় যাব। লালমনিরহাটে পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ২০ জনকে পুশিন করা হয়। বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয়, পরে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এছাড়া খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৫ জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ জন এবং মৌলভীবাজারের কুলাউড়া দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেন। আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন যাদের ফেরত পাঠাতে হবে। আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে ২৩৬০ জনের তালিকা রয়েছে যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করেছে, কিন্তু কয়েকজনের জাতীয়তা বাছাই ২০২০ সাল থেকে থমকে রয়েছে। ये आपके नागरिक हैं, इनका वेरिफिकेशन होके, नेशनलिटी वेरिफिकेशन होके आप इन लोग। মালয়েশিয়ায় বকেয়া টাকা আদায়ে দিন গুনছেন ২ শতাধিক বাংলাদেশি শ্রমিক। শুধু তাই নয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন তারা। সংকট সমাধানের চেষ্টা চললেও অনেকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। ঋণের চাপে সামলাতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলো। এদিকে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থা। লাখো টাকা ধার করে মালয়েশিয়াতে পাড়ি জমানো এসব শ্রমিকের ভাগ্যে এখন ঋণের বোঝায় জর্জরিত। পরিবার থেকে পাওনাদারের চাপের কথা প্রতিনিয়ত কানে ভাসলেও তারা নীরব। দিনের পর দিন আশ্বাসের পর ৮ মাসের বেতন আর চাকরি হারিয়ে দিশেহারা ২৮০ জন বাংলাদেশি শ্রমিক।
শ্রমিকদের পাওনা বেতন না দিয়ে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দেয় মালয়েশিয়ার প্লাস্টিক যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং। কারখানা বন্ধ করে জোর করে শ্রমিকদের পাঠানো হয় পামওয়েল বাগানে। এতে অনেকেই বাধ্য হন চাকরি ছাড়তে। যত ঋণ করে এখানে এসেছি তার কানাকড়ি দিতে পারিনি, আর কতদিন এভাবে চালিয়ে যেতে পারবো তা জানি না। এভাবে চলতে থাকলে আমরা এখানেই মারা যাব। আমার সন্তানরা আমার জন্য অপেক্ষা করে। পরিবারের ঋণের বোঝা দিন দিন বাড়ছে। শুধু আমি কষ্টে নেই, আমার পরিবারের 7 সদস্য মানবতার জীবনযাপন করছে। বেকার হয়ে দিশাহারা এসব শ্রমিক বাধ্য হয়ে পথে নেমেছে। তাদের দাবি দেশটির শ্রম ট্রাইব্যুনাল অর্থ পরিশোধের নির্দেশ দিলেও সামান্য অর্থ ছাড়া কিছুই পায়নি তারা। কোম্পানিগুলোর পক্ষ থেকে অভিযোগ মীমাংসার চেষ্টা চললেও এখনো অনেক শ্রমিক ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। শ্রমিকদের সহায়তায় নিযুক্ত ব্রিটিশ মানবাধিকার কর্মী বলছেন, এসব শ্রমিক এখন নানা সংকটে ভুগছেন, যা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ। সত্যি তাদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। তাদের যে বকেয়া রয়েছে তার জন্য তারা লড়াই করছে। আমরা আবেদন করেও কিছু করতে পারিনি। এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ অফিসের মতে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়োগ এবং অভিবাসনের খরচ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি। বিশ্লেষকরা বলছেন, দ্রুত এমন সংকট সমাধান না হলে দেশটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বিদেশি শ্রমিকরা। মাসুদ রানা, নিউজ 24। অবৈধ অভিবাসী ইস্যুতে আবারও জো বাইডেনের উপর ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতিতে বহু অনুপ্রবেশের জেরে যুক্তরাষ্ট্রে অপরাধ বেড়েছে। এ সময় বাইডেনকে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারী বলতেও ছাড়েননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশ ইস্যুকেই অন্যতম হাতিয়ার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন। দ্বিতীয় মেয়াদে মসনদে বসে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছেন এই মার্কিন প্রেসিডেন্ট। বহু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছেন দেশে। আটক করা হচ্ছে নথিবিহীন বহু অভিবাসীকে। ট্রুথ সোশ্যালে তিনি অভিযোগ করেন, বাইডেনের শাসনামলে সীমান্ত দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে, যার জেরে যুক্তরাষ্ট্রে বেড়েছে অবৈধ অভিবাসীর সংখ্যা। দীর্ঘ হয়েছে যুক্তরাষ্ট্রের অপরাধের তালিকাও। এর জন্য বাইডেনের দুর্বল অভিবাসন ও উন্মুক্ত সীমান্ত নীতিকেই দায়ী করেন ট্রাম্প। সম্প্রতি নিজের ট্রুথ সোশ্যালে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ফের এমন অভিযোগ এনে তাকে বিশ্বাসঘাতক ও বোধহীন ব্যক্তি বলে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। এটা জো বাইডেনের ভুল মানতেও নারাজ তিনি। বলেন, এটি সাবেক প্রেসিডেন্টের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অভিবাসী বান্ধব প্রেসিডেন্ট বলে সুপরিচিত ছিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী ও উন্নত করতে অভিবাসীদের সম্পৃক্ততা জরুরি দাবি করে মার্কিন অভিবাসন নীতি সহজ করার পক্ষে ছিল বাইডেনের প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। আত্রাই নদীর বাঁধ ভেঙে ভাসছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের একাংশ, যার জন্য বাংলাদেশকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলাদেশের বিষয়ে মমতার বিরোধিতা করেছেন রাজ্যটির বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বাঁধ ভাঙার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে বিস্তারিত। গত 20 মে নদীর প্রবল স্রোতের কারণে পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে তৈরি আত্রাই নদী বাঁধের একাংশ ধসে গেছে। এতে রাজ্যটির নদী তীরবর্তী গ্রামগুলোর চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। আর সেই বাঁধ ভেঙে পড়ায় নাম না নিয়ে বাংলাদেশকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাঁধ ভেঙে যাওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রাই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ। যদিও এই ঘটনার জন্য মমতার সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল, এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসেছে, যে রড দেখা যাচ্ছে 12 mm রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা,
এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়। প্রসঙ্গত আত্রাই নদী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীব্র ভাঙন ও বন্যার কবল থেকে রাজ্যবাসীকে রক্ষার্থে 2022 সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালে শেষ হয় সেই কাজ, কিন্তু গত 20 মে পানির তোড়ে বাঁধের প্রায় 40 ফুট অংশ ধসে পড়ে, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে। এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে। দুর্নীতি ঠেকিয়ে আবার কিভাবে বাঁধ মেরামতি হবে, এখন সেটাই প্রশ্ন রাজ্যবাসীর। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউকে ফাউন্ডেশন বিশেষ ইভেন্টের আয়োজন করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, ব্যবসা, শিক্ষা সহ বিভিন্ন পেশার শতাধিক সাস্ট গ্র্যাজুয়েট অংশ নেন, যেখানে তারা নতুনদের সাথে পেশাগত অভিজ্ঞতা ভাগ করে নেন এবং প্রয়োজনীয় উপদেশ দেন। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর অমিত বিক্রম দেব, যিনি নাসাতে প্রায় 1 যুগ কাজ করেছেন। যাত্রা শুরু হয়েছে ফ্রান্সের প্যারিসে সেন্ট ড্যানিশ বাংলা অটো ড্রাইভিং স্কুলের 7ম শাখার। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কাজের সুযোগ পাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কয়েক বছরের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আস্থা ও আত্মনির্ভরতার জায়গা হয়ে উঠেছে ড্যানিশ বাংলা অটো ড্রাইভিং স্কুল, যেখানে 4 জন বাংলাদেশি ট্রেনার, 4 জন বিদেশি ও 2 জন নারী প্রশিক্ষক রয়েছে। কানাডার টরন্টো প্রবাসী বাঙালি সংস্কৃতিকর্মী ডক্টর মহাদেব চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 98 বছর। মহাদেব চক্রবর্তী মেধা ও যোগ্যতার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে তিনি বাংলা ভাষাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন। 1963 সাল থেকে কানাডায় বসবাস করলেও নাগরিকত্ব গ্রহণ করেনি এই গুণী মানুষটি। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকবে। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন আগামী 48 ঘন্টার জন্য স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলন স্থগিত করলেও অনড় রয়েছেন ছাত্র প্রতিনিধি 2 উপদেষ্টার পদত্যাগের দাবিতে। জানান, নির্ধারিত সময়ে শপথ আয়োজন না করলে আসবে কঠোর কর্মসূচি। এদিকে ইশরাককে জনতার মেয়র দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টানা 6 দিন রাজপথে থাকা আন্দোলনকারীরা। বীরের বেশে কাকরাইলে জনতার সামনে এলেন সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক হোসেন। বললেন, উচ্চ আদালতের রায়ে জিতেছে জনতা। যে সমর্থকরা টানা 8 দিন ধরে নগর ভবন থেকে রাজপথে ছিলেন পাশে, বিজয়ের দিনে তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। নেতার আবেগ ততক্ষণে ছুঁয়ে যায় সমর্থকের হৃদয়। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। জনতার সামনে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণের জনতার মেয়র জানান 2 উপদেষ্টার পদত্যাগ দাবি, পাশাপাশি সরকারকে 48 ঘন্টার পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। বৃহস্পতিবার টানা 2 ঘন্টা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন তার সমর্থকরা। অবশেষে ফসল ঘরে তুলে উচ্ছ্বসিত ইশরাক ভক্তরা। সর্বোচ্চ আদালত যে বুঝতে পেরেছেন, সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাই। এবং আমরাও অবশ্যই সাধারণ নাগরিক হিসাবে দেশের আমরা আনন্দিত। সবকিছু গণতান্ত্রিকভাবে হবে, যেটা সুষ্ঠু সুন্দর তাই হবে, কিন্তু আমাদের কেন আবার রাজপথে নামতে হলে 1 টাকা দাবির জন্য? ছাত্ররা কেন সরকার গঠন করতে চায়, ছাত্ররা কেন মন্ত্রী মিনিস্টার হতে চায়, আমরা এটা আশা করি নাই। আমরা চাই এই 2 জন উপদেষ্টা মণ্ডলী সদস্য পদত্যাগ করুক। চলতি বছর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ঢাকা দক্ষিণ মেয়র ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে। পরে তার গ্যাজেট প্রকাশ করে ইসি। 2 মাস পরও সরকার শপথ আয়োজন না করায় ইশরাকের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন।
রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে টানা 8 দিন আন্দোলন করে অবশেষে ফসল ঘরে তুললেন বিএনপি নেতা কর্মীরা। তবে বর্তমান প্রেক্ষাপটে এসে এভাবে আন্দোলন করে ফসল ঘরে তুলতে হবে এমনটা নিয়ে হতাশ ইশাক সমর্থকরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের মতো ছোট আকারের সরকার চায় বিএনপি, তবে তার আগে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বিতর্কিতদের। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র নেতারা। পরিষ্কারভাবে জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ধরে রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এতে দলটির নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তার মধ্যে ফাটল ধরছে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার ডক্টর মোশাররফ বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সব দলের মতামতের ভিত্তিতে কমিশন গঠিত হলেও নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি আন্দোলনে নেমেছে বলে অভিযোগ বিএনপির। আমাদের সকলের মতামত নিয়ে তারা এই নির্বাচন কমিশন করেছে। অতএব এখন আমরা মনে করি বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উশিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উশিলা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে আর সহযোগিতা না করার ইঙ্গিত দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের আকার ছোট করতে হবে। কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। আদালতের রায়কে সম্মান জানিয়ে শিগগিরই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এবং নির্বাচিত সরকার ও জাতীয় ঐকমত্য ছাড়া করিডোর ও বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তারা। সেই সঙ্গে বিতর্কিত মন্তব্যের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয় সংবাদ সম্মেলনে। যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচীন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাম্য হত্যার ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি দ্রুততম সময়ে সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। শাহবাগ অবরোধ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেছেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামবে ছাত্রদল। বৃষ্টিও থামাতে পারেনি সাম্য হত্যার প্রতিবাদে ডাকা ছাত্রদলের শাহবাগ অবরোধ কর্মসূচি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কালো মেঘে চোখে চোখ রেখে নেতাকর্মীরা জানালো সাম্য হত্যার বিচার দাবি। বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থানে অবরুদ্ধ হয়ে যায় শাহবাগ মোড়, বন্ধ হয়ে যায় শাহবাগ সহ আশপাশের এলাকার যান চলাচল, বিপাকে পড়েন ওই পথের চলাচলকারীরা। ছাত্রদলের অভিযোগ, সাম্য হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্তে গাফিলতি রয়েছে প্রশাসনের। জুলাই রেভলিউশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েনি। জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। এই ভিসি অত্যন্ত লজ্জাজনকভাবে তার বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে আমাদের আন্দোলনকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রদত্ত আন্দোলন, আমরা কি আমাদের ভাই হত্যার বিচার চাইতে পারবো না? আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যায় জড়িতদের আইডেন্টিফাই করতে চাচ্ছি। সাম্য হত্যার যে প্রকৃত আসামি তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার। যদি সাম্য আজকে ছাত্র দলের রাজনীতি না করে উনি যদি এনসিপির কেউ হতো তাহলে অবশ্যই অ্যাকশন হইতো, র্যাপিড অ্যাকশন হয়ে যেত। দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িত মূল অপরাধীকে গ্রেফতার করা না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। সার্বিকভাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরমভাবে অনিরাপদ, এটি বলাই যায়। তারপরও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এখনো পর্যন্ত তিনি নাকি উনি কোনো দায় দেখছেন না। এতগুলো ঘটনার পরেও
সুতরাং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং সার্বিক ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যেরও পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি, কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা যদি আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। গেল 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান সাম্য। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকবেন। প্রবাসী নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে খেলার খবর। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের টাইগার সমর্থকরা। তারা বলছেন, বাজে বোলিং আর ফিল্ডিংয়ের কারণেই আইসিসির সহযোগী দেশের বিপক্ষে এমন লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। সাবেকদের কথাতেও একই সুর, বলছেন দেশের ক্রিকেটের খারাপ সময়ের সতর্কবাণী এই টি-20 সিরিজ পরাজয়। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির গোড়ায় গলদ। দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো টি-20 হার। শেষ দিকে এক ম্যাচ যোগ হওয়ায় সিরিজ হারের লজ্জাটাও সঙ্গী হয়েছে লিটন দাসদের। শারজা স্টেডিয়ামে থাকা সমর্থকদের ক্ষোভ মিরপুরে রূপ নেয় গভীর হতাশায়। আগের যাদেরকে আমরা সাপোর্ট করতাম ওরা এখন নাই, বাট যারা জুনিয়র আছে তাদের আমাদের এক্সপেকটেশন আছে, বাট ফুলফিল হচ্ছে না। লাইক সবার ইমপ্রুভমেন্ট হয়, আমাদের একটু করে গেলে বেশি নিচে যায়। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা এই বিষয়ে মাইনে নেওয়া যায় না। বোলিং এর একটু সমস্যা আছে, যেমন আমার আসলে মুস্তাফিজ থাকলে আসলে এরকম ধরনের একটা আমি এক্সপেক্ট করতাম না। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ বলছেন, মানসিক চাপ না নিতে পারার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সবার উপরে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে তিনি ক্ষুব্ধ হয়ে পরামর্শ দিয়েছেন টি-20 ফরম্যাট থেকে টাইগারদের সাময়িক বিশ্রামে পাঠিয়ে দেয়ার। একটা দল আমাকে বলতে বলা হয়, একটা দল আমার মনে হয় সেরা হচ্ছে বাংলাদেশ, যারা কিনা প্রেসারে অনায়াসে পড়ে যায় এবং প্রেসারে পড়লে এখান থেকে বের হতে পারে না। আমার মনে হয় না যে এরকম কোনো একটা দল আছে যে এবং ইউএইর এগেইনস্টে ঠিক তাই হয়েছে, তারা দে টুক দ্য প্রেসার অন দেমসেলভস। দলকে চাঙ্গা রাখার মতো একজন অধিনায়কেরও অভাব টের পেয়েছেন এই সাবেক ক্রিকেটার। ওভারঅল একটা আমার মনে হয় দলকে ঘিরে রাখে এই প্রেশার জিনিসটা। মেবি উই ডোন্ট হ্যাভ দ্য রাইট লিডার, মেবি যে কিনা চাঙ্গা করে সবাইকে একটা ইয়ে করবে, চাঙ্গা রাখবে। অন্যদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ধারণা, বাজে ফিল্ডিং ও দায়িত্বহীন বোলিংয়ের কারণেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বলছেন, পুরো সফর থেকে পারভেজ ইমনের সেঞ্চুরিটাই একমাত্র পাওয়া। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জিতা উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশের। ফিল্ডিং যদি দেখেন, সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন নাই। টি-20-র জন্য যে ভ্যারিয়েশন লাগে একটা টেস্ট প্লেইং কান্ট্রির যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। এবার পাকিস্তান সফরে ভক্তদের হারিয়ে যাওয়া আস্থা আর নিজেদের ভেঙে পড়া আত্মবিশ্বাস দুটোই ফিরে পাওয়ার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।